এবারে কথা বলবেন অ্যাডভোকেট খোদেজা নাসরিন। তিনি পেশাগত কাজ শেষ করে বাসে করে ফিরছিলেন, মৎস্য ভবনের সামনে এসে হঠাৎ করে দেখলেন যে তাদের বাসটি দাউ দাউ করে জ্বলছে, পুড়ে যাচ্ছে সহযাত্রীরা, তিনিও পুড়ছেন। বিএনপি জামাতের দুর্বৃত্তরা সেদিন বাসটিতে আগুন লাগিয়ে দিয়েছিল, ১৯ জন যাত্রী সেদিন দগ্ধ হয়েছিল, তাদের মধ্যে তিনিও একজন। আসুন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বিএনপি জামাত তাণ্ডবের রক্তাক্ত বাংলাদেশ শীর্ষক ফটো অ্যালবামের আনুষ্ঠানিক উৎসবে আজকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ মঞ্চপুষ্ট আছেন বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ, মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় সংসদ সদস্য বৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, উপস্থিত সুধীমণ্ডলী। আমি অ্যাডভোকেট খোদেজা নাসরিন। প্রতিদিন নিয়মিত আমি আমার জাজেস কোর্টে পেশাগত দায়িত্ব পালন করে ওদিন আমাদের নতুন বার ভবনের উদ্বোধনী মিলাদ মাহফিলে আমি অংশগ্রহণ করে বাসার উদ্দেশ্যে বাস স্ট্যান্ডে যাই। সেখানে বিহঙ্গ পরিবহনে আমি যাত্রী হয়ে উঠি। মহিলা আসনে আমি আসন নিয়েছিলাম। যাই হোক, গাড়ি তার নিয়মিত হয়ে চলে যাচ্ছিল। হঠাৎ দেখি মশাবনের পরেই গাড়ি শাহবাগস্থ শিশুপার্ক সংলগ্ন পল্লী ব্যাংকের কাছে যখন আমি আসি, তা আমার দৃষ্টি নিবদ্ধ ছিল বাসে বসা অবস্থায় সামনের দিকে। হঠাৎ দেখি আইল্যান্ডের উপরে দুর্বৃত্তরা আগুনের গোলা নিক্ষেপ করছে বাসের দিকে। তারপরে দাওয়া দাওয়া আগুন, মানুষের হাজারি আত্মচিৎকার। আমার পাশে ছিল মহিলা আসনে বসা আমারই মতো এক বোন। সে বারবারই বলছে, আপা আমি জ্বলে গেলাম, পুড়ে গেলাম, আমাকে বাঁচাও তুমি। আমি স্যার, আমরা তো দরজার পাশেই আছি, আসেন আমরা লাফ দিই, চেষ্টা করি দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করি। যাই হোক, তখন আমি নামতে সক্ষম হই। নেমেই দেখি যে ওই বাসেরই যাত্রী সম্ভবত সে আগুনে রাস্তার উপরে লুটোপুটি খাচ্ছে। তখন আমি যেই মুহূর্তে নেমে পড়ি, ঠিক সেই মুহূর্তেই বাসটা বিকট শব্দ হয়ে আইল্যান্ডের সংলগ্ন যে থেমে গেল। আর তখন আগুনের দাবদাহ উত্তাপ। আমি তখন দৌড়ে ব্রিজের উপর সামনে চলে গেলাম, যেতে সক্ষম হয়েছে। কিন্তু তখন আমি সাহায্যের হাতের জন্য অনেক প্রার্থনা ছিলাম। যাই হোক, 3টায় রিক্সা তখন যাচ্ছিল। তা আমি 2টা রিক্সাকে খুবই অনুরোধ করলাম, ভাই আমি তো এই আগুনে পড়ে গেছি, আমার বাসা বাংলা মোটরে, আমাকে একটু সাহায্য করেন বাসায় নেওয়ার জন্য। তখন 2জন দ্রুত স্থান ত্যাগ করে ফেললো। পরে তৃতীয় যেজন, সে রিক্সা খুব আস্তে চালাচ্ছিল। তা আমি উঠেই বসলাম। তাকে আমি বললাম না, কারণ বললে হয়তো নিবে না। তার জন্য আমি উঠে বসলাম, ভাই আমাকে একটু সাহায্য করেন, আমার বাসা বাংলা মোটর, আমি আগুনে পুড়েছি। তখন বলে, সে খুবই আন্তরিকতার সাথে বলে, আপনি যেখানে যেতে চান আমি নিয়ে যাব। তো যাই হোক, যখন আমি রিক্সায় যাচ্ছিলাম তখন আমার জ্বালা পোড়া অস্বস্তি আমি অনুভব করছিলাম। হঠাৎ আমি হাতের মধ্যে তাকিয়ে দেখি আমার এই চামড়াটা ঝুলছে। তারপরে আমি বাসায় উপস্থিত হই। আমার ছেলেরা তখন আমাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। আমি, তোমার বাবাকে খবর দাও, আমাকে কোনো ব্যবস্থা করতে হবে, চিকিৎসা নিতে হবে আমাকে। যাই হোক, আমার ছেলেরা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে আমার হাজবেন্ড তখনই আসেন। তা আমার প্রতিবেশী ভাই চিকিৎসক, উনি আমাকে মেডিকেলে বার্ন ইউনিটের আইসিইউতে সেই দিনকের জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন। তখন মেডিকেলে তো অনেক হাজারি, অনেক হ্রাস। কিন্তু ক্রমান্বয়ে যখন আমি মোটামুটি আমার সেন্স ছিল, ক্রমান্বয়ে আমার আত্মীয় স্বজন সবাই আসলো। আমার যতই রাত বাড়ছিল আমার অবস্থা অবনতি। আমার চোখ হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আমি আমার বাসায় রাত্রে যখন আমার সেবা দিচ্ছিল আমার আত্মীয়, আমার মেজো ভাই, আমার ননদ, আমি বললাম আমার এরকম হচ্ছে কেন, আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমার চোখ কেন আটকে যাচ্ছে। যাই হোক, এভাবে রাত্রে পার হলো। তারপরে দিন 29শে নভেম্বর, এটা ছিল ঘটনাটা 28শে নভেম্বর। 29শে যতই বেলা বাড়ছে আমার অবস্থার অবনতি।
তখন আমার হাজবেন্ড চিকিৎসকদের কাছে যাচ্ছে যে আমার ওয়াইফের তো উন্নততর চিকিৎসা দরকার, সঠিক চিকিৎসা হচ্ছে না, সেটা অবনতির দিকে যাচ্ছে। তাই এরকম শুভাকাঙ্ক্ষী অনেক চিকিৎসকের পরামর্শে আমার হাজবেন্ড নিজ দায়িত্বে তখন সিটি লালমাটি সিটি হাসপাতালে আমাকে স্থানান্তর করে। তো সেখানে আমি 27 দিন ছিলাম আইসিইউতে। 15 দিন মেশিনের মধ্যে তাদের নলের খাবারের সাহায্যে আমি চিকিৎসা পেয়েছিলাম। তারপর 7 দিন আর বাকি 10 দিন আমাকে অবজারভেশনে রেখে পরে আমাকে ক্যাবিনে দিয়েছে। তারপরে আমার এই ধাপের পরে আমার তখন কাঁচা ঘায়ে থেরাপি প্লাস ড্রেসিং। এই ড্রেসিং এ যখন ব্যথা হয় আমি দাঁত মুখ চেপে আমি বলি আমাকে এই যন্ত্রণা থেকে আমাকে নিয়ে নিলেই পড়তো। আমার সহযাত্রীরা যা চলে গেছে তারা পুণ্যের কাজ হয়তো করেছে। আমি তখন দাঁত মুখ চেপে আবার তখন আমার পরিবারের কথা মনে করি যে আমার বাচ্চাদের জন্য তো বাঁচতে হবে, কারণ সৃষ্টিকর্তা তো কিছু তো ফিরিয়েছেন আমাকে। তা আমি ওই কষ্ট করে সেই সেবাটা নিতাম। আমার স্বামী সেই হাসপাতালে সেই শীতে ফ্লোরে তার বিছানা করে সে আমাকে আমার তাৎক্ষণিক অনেক জরুরি ওষুধপত্রের ব্যবস্থাপত্র লাগতো, সেইভাবে 22টা দিন কষ্ট করেছে। আমার আমার সন্তানরা, আমার মেয়ে, আমার 2 ছেলে। আমার মেয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তথ্যপ্রযুক্তিতে পড়ে, তখন তার একটা পরীক্ষা বাকি ছিল 29শে নভেম্বর। তো যাই হোক, সে এসে আমাকে আমার পরিবারে অনেক কষ্ট করেছে, তারা আমাদেরকে সেবা দিয়েছে। এইভাবে আমাকে বাসায় দিল, কিন্তু আমার পর্যায়ক্রমে ড্রেসিং এবং আমার যখন এই চামড়াটা তো আমার পরের দিন খসে পড়লো, তখন আমার এটার জন্য গ্রাফটিনের ব্যবস্থা করলেন ডাক্তাররা। 2টা ধাপে অস্ত্রোপচার হলো, সেটা তো আর একটা ধাপ, খুবই বর্ণনাতীত অসহনীয় যন্ত্রণা। তারপরে এইভাবে আমি নিয়ে নিলাম। তো থেরাপি, কাঁচা ঘায়ে থেরাপির সাথে আমাকে চলতে লাগলো ড্রেসিং। এই ক্রমান্বয়ে এই ড্রেসিং এ আমি নিজেকে খুবই মানসিকভাবে আমি বিপর্যস্ত হয়ে যাচ্ছিলাম। কিন্তু আমি চেষ্টা করলাম যে না, আমাকে তো বাঁচতে হবে, বাচ্চাদের জন্য আমাকে কষ্ট বরণ করে নিতে হবে। তো ধাপে ধাপে আমাকে এইভাবে চিকিৎসা নিতে হয়েছে। যে চিকিৎসা নিয়েছে এটা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যথেষ্ট আর্থিক ঘাটতি হয়েছে, বা তখনকার যোগানদারি এটা যথেষ্ট কষ্ট হয়েছে। তো আমি এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী সদয় দৃষ্টি আকর্ষণ করছি। উনি সহযোগিতা করেছেন আমাকে আরো একটু উন্নত চিকিৎসার জন্য, আমাকে আরো এই আর্থিক সংকটটাকে আমাকে উত্তরণের জন্য সহযোগিতা করবেন। আপনারা সবাই হাত মুষ্টিবদ্ধ করতে পারেন, আমি মুষ্টিবদ্ধ করতে পারি না। আমার এখনো কষ্ট আছে, অনেক কষ্ট আমার। আমি তো নিয়মিত একটা কোনো কাজের সাথে সম্পৃক্ত ছিলাম। আমি প্রধানমন্ত্রীর কাছে এটাই আবেদন করছি যে এই দুর্বৃত্তরা যেন তাদের উপযুক্ত শাস্তি হয়, তাদের এই নৃশংস ঘটনার যেন আমি বিচার চাই। আজকে আমার সহযাত্রীরা যারা নাফিরার দেশে চলে গিয়েছে তাদের রুহের মাগফিরাত করি। আমি সবার কাছে দোয়া চাই। ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আমার বক্তব্য। She is a lawyer, an advocate. She used to practice law regularly. Now she cannot do that because she cannot write. Her fingers are stuck still. She cannot move them. She was badly burned when she was traveling by a bus, and the bus was set fire by the BNP Jamaat activists.